প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনবিটিভি আর সঙ্গে রয়েছি আমি হাসিবুর রহমান। আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের হানাহানি এবং বিভিন্ন অস্থিরতার পরিবেশ সৃষ্টি হতে। তার মূল যদি সূত্র খোঁজা যায় সেটা দেখা গেছে সম্পত্তির বিষয় নিয়ে। ঠিক তদরূপভাবে এই সম্পত্তি, জমি জায়গা বলুন, বাস্তু বলুন, ভিটে বলুন, এই সম্পত্তি ভাইয়ে ভাইয়ে লড়াই, প্রতিবেশীর লড়াই, বংশের লড়াই, বাপ বেটার লড়াই আমরা দেখেছি। কিন্তু এই লড়াইটা থেকে যায় সম্পত্তির জায়গায় থেকে যায়। লড়াইটা শেষ হয়ে কেউ খুন হয়েছে, কেউ কোর্টেও গেছে, কেউ জেল কাস্টডিতেও এখনো পর্যন্ত জেল খাটছে। তো আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মাসুদ করিম সাহেবকে। মাসুদ করিম সাহেবের সঙ্গে আমরা বিশেষ আলোচনা পর্বে আজকে আমরা যাব ভূমি সংস্কার এবং ভূমির বিষয় নিয়ে। বিভিন্ন সমস্যা, তার সমাধান কিভাবে করা যায় সেটা নিয়ে আমরা আলাপচারিতায় এগোবো। বিগত প্রায় 30 বছর যাবৎ তিনি এই ভূমি বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে তিনি লড়াই করছেন, আরো বিভিন্ন কেস নিয়ে লড়ছেন, কিন্তু গুরুত্ব দিয়ে তিনি এই ভূমি বিষয়টা নিয়ে তিনি দেখেন। এনবিটিভিতে আপনাকে স্বাগত। আমি কৃতজ্ঞ যে আমাকে আপনাদের দর্শক মণ্ডলীর সামনে উপস্থাপনা করার জন্য এবং আমার এই সাক্ষাৎকারে সুযোগ করে দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষকে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি। আমি প্রথম কোশ্চেনে আসবো আপনার কাছে। জমি নিজের বলে দাবি করতে গেলে কি কি করণীয় মানুষের? জমি মালিক, জমি কার, জমি কিভাবে মালিকানা সত্ত্ব বোঝা যাবে কার, এই প্রশ্নের উত্তরে আমি কতকগুলো জিনিস আপনাদের সামনে রাখি। প্রথম হচ্ছে যে জমি কিনে মালিক হওয়া যায় রেজিস্টার্ড দলিল মূলে, দানপত্রের মধ্য দিয়ে বা কোনো ওসিয়তনামার মধ্য দিয়ে, রেজিস্টার্ড ইনস্ট্রুমেন্টের মধ্য দিয়ে মালিকানা সত্ত্ব পাওয়া যায়। আর একটা বাবা মা বা দাদু বা দিদিমা এনাদের রেখে যাওয়া সম্পত্তি তাদের মৃত্যুর পর ওয়ারিশান সূত্রে আপনি আপনার অংশ অনুপাতে হারে আপনি মালিক হবেন। অথবা কোনো মামলা মোকদ্দমাতে কোনো কোর্ট যদি কারো সত্ত্ব নির্ধারণ করে দেয়, কারো টাইটেল দিয়ে দেয়, সেক্ষেত্রেও তিনি তার সেই সম্পত্তির মালিক বলে সাব্যস্ত হবেন। তাহলে মালিক হতে গেলে, জমি কার বুঝতে গেলে তাহলে রেজিস্টার্ড ইনস্ট্রুমেন্টের দরকার হবে। তার সাথে যদি পূর্বপুরুষের জমি থাকে তাহলে তার লিঙ্ক আপ দলিল থাকতে হবে, সেখান থেকে আপনি মালিক হতে পারেন। অথবা কোর্ট কোনো বিষয়ে যদি তার নিজস্ব মতামতের ভিত্তিতে কারো মালিকানা সত্ত্ব দেয় তাহলে সেভাবে তিনি মালিক হতে পারেন। এটা গেল সত্ত্বের বিষয়। এই সত্ত্বের সাথে সাথে যদি পঞ্চায়েতের অন্তর্ভুক্ত জমি থাকে তাহলে ভূমি সংস্কার আইনে আপনাকে নাম, ব্লক, ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসে গিয়ে নামপত্তন করার মধ্য দিয়ে আপনি নিজের সত্ত্বের এবং পজিশনের আপনি নির্দিষ্টকরণ করলেন। ঠিক তেমনি পৌরসভার অন্তর্ভুক্ত জমি হলে আপনাকে পৌরসভা বা কর্পোরেশন এলাকা জমি হলে মিউনিসিপ্যাল অথরিটি বা কর্পোরেশনের কাছে গিয়ে নিজের নামটা নথিবদ্ধ বা মিউটেশন করতে হবে। এইভাবে রেজিস্টার্ড ইনস্ট্রুমেন্ট এবং তার সাথে যদি মিউটেশন সার্টিফিকেট থাকে এবং তার সাথে পজিশন যদি নির্দিষ্ট করে থাকে তাহলে তার মালিকানা সম্পর্কে সুনিশ্চিতভাবে বলা যায় যে সেই খণ্ড জমি বা সেই নির্দিষ্টকৃত জমির মালিক তিনি। যারা ভূমিহীন, একেবারে জমি নেই, বংশ পরম্পর অল্প থাকায় টুকরো টুকরো হয়ে যাওয়ার পরে আর ভূমি নেই, ভূমি শেষ, তাদের ক্ষেত্রে সরকার কি কোনো ভূমির ব্যবস্থা করে থাকে? দেখুন, এখানে একটা কথা বলে রাখা উচিত আমার, যে ভূমি সংস্কার আইন 1955 যেটা 28 মার্চ 1958 এই আইনটা ইনঅ্যাক্টেড হয়েছে আমাদের আইন প্রণয়নকারীরা, এবং এই আইনে সেকশন 49 বলে একটা ধারা আছে। সেখানে আছে ডিস্ট্রিবিউশন অফ দ্য ল্যান্ডস টু দ্য ল্যান্ডলেস পারসন। ভূমিহীনদেরকে জমি প্রদান করা হয়। সেক্ষেত্রে যাদের ভূমি নেই, যারা ভূমিহীন মানুষ, তাদেরকে সরকারি ল্যান্ড ব্যাংক থেকে, খাস জমি থেকে তাদেরকে 0.4047 হেক্টর এই সম্পত্তিটা তাদেরকে পাট্টা হিসেবে তাদেরকে দেওয়া যেতে পারে। তবে কেউ যদি প্রফেশনাল থাকেন, কেউ যদি কোনো ব্যবসা বাণিজ্য নিয়ে থাকেন স্বীকৃত, কেউ যদি শিক্ষক থাকেন, কেউ সরকারি চাকরি করেন, তারা কিন্তু এই পাট্টা জমি পাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞার আওতার মধ্যে পড়বেন। আর এই জমি কিন্তু হস্তান্তর যুক্ত জমি নয়। এই জমি একমাত্র তার বংশ পরম্পরায় রাখে, উনি বেচাকেনা করতে পারবেন না, কেন সেকশন 49 এই জমিটা হস্তান্তর যোগ্য জমি নয়। এই পাট্টা যে জমিটা, এটার জন্য কি সরকারের কাছে আবেদন করতে হবে? অবশ্যই। আপনি সরকারের কাছে যে ল্যান্ডলেস পারসন, আপনি ভূমিহীন পরিবারভুক্ত মানুষ, আপনি আপনার জমির দরকার আছে, সেটা যদি জানিয়ে আপনি কর্তৃপক্ষের কাছে দরখাস্ত না করেন তাহলে আপনি ভূমি পেতে পারেন না। ফলে যে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি আছেন তাদেরকে দরখাস্ত করলে আন্ডার সেকশন 49 অফ দি ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 1955 আপনি জমি পেতে পারেন। বাবা মা মারা গেল, প্রচুর ফ্যামিলিতে ঘটছে, ধরুন ভাই আছে, বোন আছে, তারা এই সম্পত্তিগুলো, বাবা মার যে সম্পত্তি বাবা মা লিখে যায়নি, তাহলে এই সম্পত্তিগুলো তারা কিভাবে পাবে? তাদের নামে কি কি কাগজপত্র এদের প্রয়োজন হয়? এটা দৈনন্দিন সমাজ ব্যবস্থায় একটা ব্যাধি আকার ধারণ করেছে যে যারা বাবার মৃত্যুর পর দেখাশোনা
করেন যে ভাইরা, তারাই মূলত চেষ্টা করেন যে বাবার সমস্ত সম্পত্তি নিজেদের নামে কুক্ষিগত করার কিভাবে যায় সেই কৌশলগুলো অবলম্বন করার জন্য। সমস্যা আইনে কিন্তু কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে সেটাকে প্রয়োগ করার ক্ষেত্রে। এখানে দেখা যাচ্ছে যে, আমি উদাহরণ দিয়ে বলছি, দুটো ছেলে 3টে মেয়েকে রেখে গেছেন, এটা সেকুলার আইনে 5 ভাগেই সমানুপাতিক শেয়ারে প্রত্যেকেই 1/5 মালিক হিসেবে মিউটেশন হবে এবং সবাই মালিক হবেন, মানে বাবা মায়ের যে রেখে যাওয়া সম্পদ। আর যদি আপনি মনে করেন যে এটা কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের জমি, সেক্ষেত্রে যদি মনে করেন যে আমি সংখ্যালঘু ক্ষেত্রে যে শরিয়া আইন বা আমাদের মুসলিম আইনের ক্ষেত্রে প্রয়োগ করবেন, সেক্ষেত্রে মুসলিম আইনের যা ব্যাখ্যা আছে, যেভাবে আনুপাতিক শেয়ার বন্টননামা আছে, বন্টন করা হয় একটি ছেলে 2টি মেয়ের সমান, সেই আনুপাতিক হারে ব্যাখ্যা বিভাজন হবে এবং সেভাবে তারা ভোগ দখল করবেন। কিন্তু আমরা মূলত ভাইয়েরা চেষ্টা করি যে কীভাবে বোনেদের ঠকিয়ে সমস্ত সম্পত্তি তাদেরকে বঞ্চিত করে নিজেদের নামে কুক্ষিগত করা, ফলে ব্যাধিটা রয়ে গেছে আমাদের মধ্যে, এই আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে। কোনো জমি কিনলে কি কি দেখে নেওয়া দরকার, তাতে অসুবিধা হবে না এই জমি কেনা যারা কিনবে তাদের? দেখুন, এই জমি কেনার আগে আপনাকে দেখে নিতে হবে যে পঞ্চায়েতভুক্ত জমি না এটা পৌরসভাভুক্ত জমি। যদি পঞ্চায়েতের জমি হয় তাহলে সেই জমিটার দলিল আছে কিনা, সেই পর্চা আছে কিনা, তার সাথে যদি জমির দলিল এবং পর্চার সাথে সাথে যদি আরএস পর্চার কোনো কানেকশন থাকে সেটা আছে কিনা, এবং যার নামে জমি আছে আরএসে বা পর্চাতে তিনি মারা গেলে তার ডেথ সার্টিফিকেট এবং তার পঞ্চায়েত থেকে নেওয়া ওয়ারিশানদের সমগ্র সঠিক ওয়ারিশান আছে কিনা, প্লাস রেজিস্ট্রি অফিসে এই জমির দাগ সম্বন্ধিত আপনাকে ইনফরমেশন কালেক্ট করে দেখে নিতে হবে বিগত 15 বছর 20 বছর সার্চিং করে যে এই জমি কোনো হাত বদল হয়েছে কিনা, বা কোথাও মর্টগেজ আছে কিনা, বা কোথাও গচ্ছিত রাখা আছে কিনা। এই সমস্ত তথ্যগুলো আপনি যথাযথভাবে হাতে পাওয়ার পর সিদ্ধান্তে আসতে পারবেন যে জমিটা নেওয়া যাবে না যাবে না। দেখা গেল এই সমস্ত তথ্যগুলো আসার পর দেখলেন জমিতে বর্গা আছে, সেক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে বর্গা জমি আপনি কিনবেন কি কিনবেন না। আপনি সমস্ত তথ্যগুলো হাতে পাওয়ার পর দেখলেন যে এই জমি ডোবা হয়ে আছে চরিত্রে, অথচ আপনাকে দেখা যাচ্ছে জমিটা আপনার ভরাট এবং একটা শালি জমির চরিত্রের, কিন্তু পর্চায় লেখা আছে ডোবা, কিন্তু ডোবাটা কনভার্সন করা হয়নি, চেঞ্জ করা হয়নি। সেক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি জমি নেবেন কিনা। ঠিক তেমনি পৌরসভাতে আপনি জমি নিতে গেলেন, দেখা গেল পৌরসভার জমিতে মিউটেশন আছে কালেক্টর ঠিকা কন্ট্রোলারের নামে, অথচ দলিল আপনার বিক্রেতার কাছে আছে, তাহলে জমি ঠিকায় হয়ে গেছে। তাহলে এই ঠিকা জমি সেকশন 5 এবং তার অধিনিয়ম অনুযায়ী কিছু সেকশন আছে, সেখানে বার আছে হস্তান্তর কন্ট্রোলারের অনুমতি সাপেক্ষে। তো সেগুলো আপনাকে দেখে নিয়ে বুঝে তারপরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে জমিটা আপনি কিনবেন কি কিনবেন না। এগুলো দিয়ে যদি আপনি সন্দিহান হন তখন আপনি জমিটা কেনাবেচা করতে পারেন। জমির মিউটেশন এবং রেকর্ড বলতে কি বোঝায়? জমির মিউটেশন হচ্ছে যে নাম পত্তন করা, নাম আপডেটেশনস করা। ধরুন আপনি জমিটা আপনার মায়ের নামের রেকর্ডভুক্ত ছিল, মা তার জীবদ্দশায় আপনাকে দান করে চলে গেলেন, মায়ের সেই দানকৃত দলিল দিয়ে আপনি নিজের নামটা পত্তন করলেন, তাহলে এটা মিউটেশন হলো। আবার আপনার দাদুর ফেলে যাওয়া জমি আপনার আব্বা রেকর্ড করেননি, আপনার আব্বারা 3 ভাই, অনেকেই মারা গেছেন, তাদের সমস্ত ওয়ারিশান এবং আপনার আব্বার লিঙ্ক আপ ধরে আপনারা সম্মিলিতভাবে 13 জন হচ্ছেন। এই দাদুর রেখে যাওয়া ত্যক্ত সম্পত্তি, এই 13 জন যখন আপনারা বিএলআর অফিসে পার্সু করে দরখাস্ত করে এবং সবার ওয়ারিশন দিয়ে মৃত্যু সার্টিফিকেটগুলোকে সংযোজিত করে যখন আপনি রেকর্ডটা নিজের নামে আপনাদের সবার নামে করছেন, সেটা রেকর্ড কারেকশন হচ্ছে। তাহলে মিউটেশন কারেকশন হলো। আর রেকর্ড হচ্ছে ভূমি সংস্কার আইনের সমস্ত তথ্যগুলো, কে মালিক, তার জমির চরিত্র কী, কতটা পরিমাণ, জমির শ্রেণী কীরকম, সমস্তগুলো একটা ভূমি সংস্কার আইনের যে পর্চা হয়, যে রেকর্ড অফ রাইটসের যে হয়, তার ভেতরে সব লেখা থাকে। এই লেখগুলো, এই রেকর্ডসগুলোকে খুব যত্ন করে প্রিজার্ভ করে রাখা হয়। বিভিন্ন সময় এখান থেকে প্রত্যায়িত কপি বার করা হয়, যেটাকে এভিডেন্স অ্যাক্টে কাজে লাগানো আন্ডার সেকশন 74 অফ দি এভিডেন্স অ্যাক্ট। তো এই রেকর্ডগুলো মিউনিসিপ্যাল অথরিটিও রেকর্ডগুলো মেনটেন করেন, তথ্যগুলো, এই তথ্যগুলোকেই আমরা এক কথায় রেকর্ড বলতে পারি। জমির ক্ষেত্রে আমরা দেখেছি প্রত্যন্ত গ্রামগঞ্জে একই জমি 2 জনের নামে 3 জনের নামে রেকর্ড দেখা যায়, আবার দেখা যায় একই জমি 2 জনের নামে দলিলও দেখা যায়। সেক্ষেত্রে বহু মামলাও করতে তাদের দেখা গেছে, কিন্তু এক্ষেত্রে বেয়ালার অফিস সবকিছু জেনেও চুপ থাকে। কি বলবেন আপনি? বিষয়টা হচ্ছে কি, একই জমি যদি 2 বার হাত বদল হয় তো প্রথম জমিটা যিনি কিনেছেন অ্যাকচুয়ালি তারই মিউটেশন করা উচিত, কিন্তু দেখা গেল তিনি জমি কেনার পর তার দলিলটাকে তিনি বিএলআর অফিসে নথিবদ্ধ করলেন না। সাবসিকুয়েন্টলি যদি এই জমিটা
পুরনো বিক্রেতা যদি আবার বিক্রি করে দেন অন্যায্যভাবে, এবং সেই অন্যায্য দলিলটার ভিত্তিতে যদি রেকর্ড হয়, তাহলে সমস্যা তৈরি হবে। সেই সমস্যায় দেওয়ানি মামলা হবে, সেই সমস্যাতে LRTT-তে ল্যান্ড রিফর্মস টেনেন্সি ট্রাইব্যুনালে মামলা হবে। রেকর্ড কাটা, রেকর্ড নথিবদ্ধ করা, মিউটেশন না করা, এগুলো নিয়ে একটা ঝঞ্ঝাট লেগে থাকবে। তো এই জন্যে আমি সমস্ত শ্রোতামণ্ডলীর কাছে অনুরোধ করব যে জমি কেনার সঙ্গে সঙ্গে 7 দিন, 10 দিন, 15 দিন, অনধিক 1 মাসের মধ্যে BLR অফিসে দরখাস্ত করে নিজের নামটাকে রেকর্ড করে নিলে সমস্যার হাত থেকে দূরে থাকবেন। আমরা দেখেছি পাট্টার জমি পাওয়া যায়। এই পাট্টার জমি কিভাবে পায় মানুষ, এবং এটা কি বংশ পরম্পর মানুষ তারা রাখতে পারে পাট্টার জমি, এবং কতটা পাট্টার জমি একজন মানুষ পেতে পারে? দেখুন, এই পাট্টা পাওয়ার ক্ষেত্রে অনেকগুলো নিয়ম আছে। একটা নিয়ম হচ্ছে যে ভূমি সংস্কার দপ্তরের রিফিউজি রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট আছে, তারাও যারা রিফিউজি হিসেবে যারা বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে এসছেন, তাদেরকেও স্থায়ী বাসিন্দা করার জন্য, তাদেরকে বাসস্থান করে দেওয়ার জন্য একটা পাট্টা দেওয়া হয়। সেই পাট্টাটা কিন্তু 10 বছর ওর ন্যূনতম ট্রান্সফার বিরোধিতা থাকে। মানে সেই পাট্টা যদি রিফিউজি রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট দেন, তাহলে সেই জমি 10 বছর আপনি হস্তান্তর বা হাতবদল করতে পারবেন না। 10 বছর পর এই জমি আপনি ট্রান্সফার করতে পারেন। কিন্তু ভূমি সংস্কার দপ্তর 1955 সালের সেকশন 49-এর প্রভিশন অনুযায়ী আপনি পাট্টা পেতে পারেন, এবং এই পাট্টা যে পরিমাণ আপনি পাট্টা পাবেন, সেই পাট্টা কিন্তু আপনার বংশ পরম্পরায় ব্যবহার করতে পারবেন, কিন্তু এটা আপনি হস্তান্তর করতে পারবেন না। রিফিউজি রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের পাট্টা 10 বছর পর আপনি কোনো তৃতীয় পক্ষকে বেচতে পারবেন, কিন্তু ভূমি সংস্কার দপ্তরের সেকশন 49 সাবসেকশন 3 পাট্টা পাওয়া আপনি কোনো মতেই জমি হস্তান্তর করতে পারবেন না। আমরা দেখেছি যে রাজ্যের বিভিন্ন জায়গায় একটা সমস্যা বারবার আমরা দেখেছি যে বাবা মার মৃত্যু হওয়ার পরেই ভাইদের কাছে সম্পত্তিগুলো থাকে, কিন্তু বোনেরা পরের বাড়িতে চলে যায় বিবাহ সূত্রে। কিন্তু সেই যে সম্পত্তি, বাবার সম্পত্তি বোনের ভাগ পেতে প্রচন্ড সমস্যায় পড়তে হয়। এই বোনেরা সহজভাবে কিভাবে পাবে? এটা একটা সামাজিক ব্যাধি আমাদের এই সমাজ ব্যবস্থায়। তার কারণ ভাইয়েরা, সেটা যে ধর্মেরই মানুষ হোক না কেন, তারা কিভাবে বোনেদের ঠকানো যায়, কিভাবে বোনেদের সম্পত্তি থেকে বঞ্চিত করা যায়, সেই ফন্দি ফিকির সবসময় করতে থাকে। ফলে BLRO মহাশয়ের কাছে যাবার আগে স্থানীয় স্তরে পঞ্চায়েতকে তাদের পরিবারের মেম্বার সম্পর্কে ভুল তথ্য দিয়ে পঞ্চায়েত থেকে একটা সার্টিফিকেট নিয়ে, যে কোনো বোন নাই, অনলি 2 ভাই, সেই সার্টিফিকেটের ভিত্তিতে BLRO কাছে দরখাস্ত করে যে বাবা মারা গেছেন 2 সন্তানকে রেখে, এদের 2জনের নামে 58 করে জমি করে দাও। মাঝখান থেকে পুরো সম্পত্তিগুলো বোনেরা বঞ্চিত হয়ে গেল। এটা যদি জানে মেয়েরা, বোনেরা যদি জানতে পারে যে তারা বঞ্চিত হচ্ছে, সেক্ষেত্রে তারা পঞ্চায়েতের বিরুদ্ধে লিখিত অভিযোগ করবে, থানাতে ভাইদের বিরুদ্ধে অভিযোগ করবে মিথ্যে করে তথ্য দেওয়ার জন্য, এবং পঞ্চায়েতকে ওই পুরনো যে ওয়ারিশনপত্র দিয়েছে 2 ভাইয়ের নামে, সেটাকে রদ করার জন্য একটা দরখাস্ত করে একটা যথাযথ সাকসেশন সার্টিফিকেট নেবে। 5 জন হোক, 3 ভাই বোন হোক, 4, সমস্ত ভাই বোনের সেই সাকসেশন পত্রটা নিয়ে BLR অফিসে পুনরায় দরখাস্ত করে ভাইদের সাথে সাথে নিজেদের নামটা যথাযথভাবে রেকর্ড করবে। সেক্ষেত্রে ভাইয়েরা 58 না হয়ে তারা 4 আনা পাবে, বাকি বোনেরা তাদের সমানুপাতিক হারে অংশ মোতাবেক তারা ভাগ পাবে। এটা যদি BLRO সাহেব না করেন, তাহলে সেক্ষেত্রে তারা ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস টেনেন্সি ট্রাইব্যুনাল, ভূমি দপ্তর দ্বারা ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস টেনেন্সি ট্রাইব্যুনাল সল্টলেক আছে, সেখানেও তারা দরখাস্ত করে নিজের অধিকার প্রতিষ্ঠিত করতে পারেন। এক্ষেত্রে সিভিল কোর্টে যাওয়ার দরকার নেই। অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ ভূমি সংস্কার এবং ভূমির বিভিন্ন আইন নিয়ে আমরা কথা বলছিলাম। দর্শকদের আরো একবার জানিয়ে রাখি, আমরা শুরু করেছি বিভিন্ন ভূমি সংস্কার বিষয় নিয়ে এবং ভূমির বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু হয়েছে। এবং যদি আপনাদের বংশের বাড়ির কারোর কোনো এই ভূমি সংস্কার বিষয় নিয়ে ভূমির কোনো সমস্যা সমাধান করতে হয়, তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আপনারা জানাবেন। পরবর্তীতে আমরা বিশিষ্ট আইনজীবী মাসুদ করিম সাহেবের কাছ থেকে জেনে নিয়ে আপনাদের সেই কোশ্চেনের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। আমি দর্শক মণ্ডলীর কাছে আবার অনুরোধ করি করজোড়ে আন্তরিকভাবে, যে তাদের যদি কোনো প্রশ্ন থাকে ভূমি সংস্কার আইন নিয়ে, তাদের যদি রেকর্ড সংশোধন, বর্গা, পাট্টা, ভেস্টিং এইসব নিয়েও কোনো যদি সমস্যা থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে আসতে পারেন। আমার নাম্বার যদি দেয়া থাকে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা আন্তরিকভাবে চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছাতে, আমরা চেষ্টা করব আপনাদের আইনি সাহায্য দিতে, আমরা চেষ্টা করব আপনাদের যথাযথভাবে সাহায্য করে এই সমস্যার হাত থেকে কীভাবে নিরসন হবে সে ব্যাপারে আলোকপাত করতে। অসংখ্য ধন্যবাদ NBTVর পক্ষ থেকে। আমারও ধন্যবাদ সবাইকে।